Hello students, I am Professor GM Khan from English World. Welcome to our YouTube channel Win Academy. আজকে তোমাদের আমি একটা খুব সুন্দর কবিতা পড়াতে যাচ্ছি। জর্জ হারবার্টের লেখা মেটাফিজিক্যাল রিলিজিয়াস পোয়েম ভার্চু। আজকে প্রথমে তোমাদের টাইটেল সম্পর্কে একটু আলোচনা করব, তারপরে তোমাদের জানাবো আমাদের কবি সম্পর্কে, জর্জ হারবার্ট সম্পর্কে। তারপরে আমরা কবিতার স্ট্রাকচারটা একটু আলোচনা করব। এরপরে আমরা ডিটেলস আলোচনায় চলে যাব এই কবিতার। তারপরে শেষের দিকে আলোচনা করব কবিতার মধ্য থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের কলেজ বা ইউনিভার্সিটির পরীক্ষায় আসতে পারে। এই কবিতাটা, এই পোয়েমটা খুবই ইম্পর্টেন্ট এই কারণে যে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি সিলেবাসের মধ্যে তো আছেই, এমনকি নেটেও এখান থেকে কোশ্চেন পড়ে, আর ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনে এসএসসিতেও এটা আছে সিলেবাসের মধ্যে। তার মানে এই পোয়েমের গুরুত্ব অনেক বেশি, সেই জন্য তোমাদের আমি এটা ডিটেলস পড়াবার চেষ্টা করছি আজকে। আমাদের এই পোয়েমের টাইটেল হচ্ছে ভার্চু। শুরুতে ভার্চুর স্পেলিং বানানটা ছিল VERTUE। এই কবিতাটা লেখা হয়েছিল 17th সেঞ্চুরির গোড়ার দিকে। আমাদের কবি জর্জ হারবার্ট তিনি জন্মেছিলেন 1593 সালে, 1593, এবং মারা গিয়েছিলেন 1633 সালে। তার মানে তিনি বেঁচে ছিলেন 40 বছর বয়সে। তিনি ছিলেন একজন প্রিস্ট, চার্চ অফ ইংল্যান্ডের প্রিস্ট এবং একজন ডিভোট খ্রিস্টান। অতএব তার কবিতাগুলো সব ডিভোশনাল পোয়েম হবে, এটাই স্বাভাবিক। আমাদের বর্তমান কবিতাটাও খুব ডিভোশনাল পোয়েম, মেটাফিজিক্যাল রিলিজিয়াস পোয়েম। কবিতার টাইটেল হচ্ছে খুবই ছোট, ভার্চু। পরবর্তীকালে ভার্চু আমরা জানি বানানটা এরকম হয়েছে VIRTUE, তবে 17th সেঞ্চুরির গোড়ার দিকে যখন কবিতাটা লেখা হয়েছিল তখন বানানটা ছিল VERTUE। আসলে জর্জ হারবার্টের একটা কবিতার সংকলন আছে যার নাম হচ্ছে দ্য টেম্পল থেকে এইটাকে নেওয়া হয়েছে, এই কবিতাটাকে। তাহলে সোর্স হচ্ছে দ্য টেম্পল, একটা অ্যান্থোলজি অফ পোয়েট্রি। আমাদের টাইটেলটা হচ্ছে খুবই ছোট, এর আগে কোনো দিন নেই। আমরা সাধারণত দেখে থাকি কবিতার টাইটেলের আগে একটা দি থাকে, এখানে কিন্তু দি নেই বা দা নেই, শুধু ভার্চু, VIRTUE। ভার্চু কথার মানে হচ্ছে গুণ। আমাদের কবি জর্জ হারবার্ট সম্পর্কে তো বললাম, তিনি একজন প্রিস্ট ছিলেন চার্চ অফ ইংল্যান্ডের। তার লেখা কবিতাগুলো সব ধর্মীয় কবিতা অধিকাংশই। আমাদের এই কবিতার মধ্যে ছোট কবিতা, সরল ভাষায় লেখা হয়েছে, এর স্ট্রাকচারটা ভারী সুন্দর। এই কবিতার মধ্যে ওয়ার্ড ব্যবহার করা হয়েছে 96টা শব্দের মধ্যে একটা সুন্দর কবিতা তৈরি করা হয়েছে। কবিতার 4টে অংশ আছে, প্রত্যেকটা অংশে 4টে করে লাইন আছে, মানে 4 16 লাইন। প্রত্যেকটা স্ট্যাঞ্জার প্রথম 3টে লাইন লেখা হয়েছে আয়াম্বিক টেট্রামিটারে, আর প্রত্যেক স্ট্যাঞ্জার চতুর্থ লাইন মানে 4th লাইন লেখা আছে আয়াম্বিক ডাইমিটারে। রাইম স্কিম বললাম AB AB, CB CB, DB DB, EF EF। এই কবিতার পরিকল্পনা খুব সুন্দর, সুপরিকল্পিত কবিতার স্ট্রাকচারটা ভারী সুন্দর। কবিতার প্রথম স্ট্যাঞ্জা শুরু হয়েছে সুইট বলে একটা ওয়ার্ড দিয়ে, ওই স্ট্যাঞ্জা শেষ হয়েছে ডাই বলে একটা শব্দ দিয়ে। একইভাবে আমাদের সেকেন্ড স্ট্যাঞ্জা শুরু হয়েছে সুইট শব্দ দিয়ে, শেষ হয়েছে ডাই শব্দ দিয়ে। আমাদের থার্ড স্ট্যাঞ্জা শুরু হয়েছে একইভাবে সুইট শব্দ দিয়ে এবং শেষ হয়েছে ডাই শব্দ দিয়ে। কিন্তু আমাদের চতুর্থ স্ট্যাঞ্জা, ফোর্থ স্ট্যাঞ্জা শুরু হয়েছে অনলি দিয়ে আর শেষ হয়েছে লিভস দিয়ে। এখানে একটু অন্যরকম আছে। তার মানে 3টে স্ট্যাঞ্জার পরে যখন চতুর্থ স্ট্যাঞ্জা শুরু হবে ওখানে একটা টার্নিং পয়েন্ট আছে।
আইডিয়ার মধ্যেও, টোনের মধ্যেও, কনসেপ্টের মধ্যেও একটা টার্নিং পয়েন্ট আছে, মোড় আছে, একটা বেন্ড আছে। সেই জন্য বলছিলাম আমাদের কবিতাটা খুব সুপরিকল্পিত কবিতা। এই কবিতার মধ্যে সুইট কথাটা খুব বেশি ব্যবহার করা আছে 3 বার। এখানে ডাই মানে যার নাউন হচ্ছে ডেথ, এটা ব্যবহার করা হয়েছে 3 বার। মূল ফোকাসটা কিন্তু ভার্চু, আমাদের টাইটেলে যেটা আছে VIRTUE, যেটা আগে বানান ছিল VERTUE। এখানে কবি থিমটা ব্যবহার করেছেন ভার্চুয়াস সোল, গুণবান আত্মা। ভার্চু মানে গুণ, গুণবান ব্যক্তি। ভার্চুয়াস সোলের গুণকীর্তন করেছেন, তারই প্রশংসা করেছেন, তারই মূল্য, তার ভ্যালুটাকে এখানে কবিতার মধ্যে দেখানোর চেষ্টা করা হয়েছে। সেই জন্য সুন্দর কথাগুলো ব্যবহার করা হয়েছে। সুইট 3 বার ব্যবহার করা হয়েছে, ডাই 3 বার ব্যবহার করা হয়েছে। আবার অনেক লিটারারি ডিভাইস আছে, ফিগার অফ স্পিচ আছে, পরিকল্পনা খুব সুন্দর। জর্জ হারবার্ট যখন কবিতা লিখতেন অল্প শব্দ ব্যবহার করতেন, সরল শব্দ ব্যবহার করতেন, যাতে আপামর জনসাধারণ সবাই বুঝতে পারে। তার মধ্যে একটা রিলিজিয়াস টাচ ছিল তার কবিতার মধ্যে। তার পোয়েট্রি হচ্ছে ডিভোশনাল পোয়েম। এবারে আমরা কবিতায় চলে যাই। কবিতার প্রথম 4 লাইন এইরকম: সুইট ডে, সো কুল, সো কাম, সো ব্রাইট, দ্য ব্রাইডাল অফ দ্য আর্থ অ্যান্ড স্কাই, দ্য ডিউ শ্যাল উইপ দাই ফল টু নাইট, ফর দাউ মাস্ট ডাই। এই কবিতার মধ্যে এই সমস্ত ফিগার অফ স্পিচ বা লিটারারি ডিভাইস ব্যবহার করা হয়েছে। অ্যানাফোরা, প্যালিলজি, মেটাফর, পার্সনিফিকেশন, রিফ্রেন, অ্যাপোস্ট্রফি, আর্কেইজম, পেরিফ্রেসিস, সিমলি, অ্যালিটারেশন, পলিসিন্ডেটন। পার্সনিফিকেশন সব থেকে বেশি ব্যবহার করা হয়েছে 8 বার, 8 টাইমস। তাহলে আমরা এখন মূল বক্তব্যে চলে যাই, কবিতাটা আলোচনা করি। এখানে শুরুতেই একটা অলংকার ফিগার স্পিচের ব্যবহার দেখবে, অ্যাপোস্ট্রফি। কবি ডেকে, দিনকে সম্বোধন করছেন এবং তার আগে একটা সুইট অ্যাডজেক্টিভ ব্যবহার করেছেন। সুইট ডে, সুন্দর দিন, মিষ্টি দিন, মধুর দিন, সুন্দর সকাল, কি মিষ্টি এ সকাল, এ আকাশ সোনা সোনা, ও মাটি সবুজ সবুজ, কি সুন্দর দিন। এখানে দিনের সৌন্দর্য বর্ণনা করা হয়েছে। কবিরা সৌন্দর্যের পূজারী এবং সত্যের পূজারী। কবি এখানে সুন্দর দিনের কথা বলেছেন প্রথমে। ফার্স্ট স্ট্যাঞ্জার মধ্যে বলেছেন ডের কথা, সেকেন্ড স্ট্যাঞ্জার মধ্যে বলেছেন রোজ গোলাপের কথা, থার্ড স্ট্যাঞ্জায় বলেছেন বসন্তকাল স্প্রিংয়ের কথা, লাস্ট এবং ফোর্থ স্ট্যাঞ্জাতে তিনি বলেছেন ভার্চুয়াস সোল, গুণবান আত্মার কথা বলেছেন, তিনি গুণবান ব্যক্তির কথা বলেছেন। তা প্রথম লাইন হচ্ছে সুইট ডে, মিষ্টি দিন, সো কুল, এত শীতল, সো কাম, এত শান্ত, সো ব্রাইট, এত উজ্জ্বল। কুল, কাম, ব্রাইট, দিনের জন্য 3টা অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে এবং তার আগে অ্যাডভার্ব ব্যবহার করা হয়েছে সো। সো কুল, সো কাম, সো ব্রাইট। সো শব্দটাকে 3 বার ব্যবহার করা হয়েছে। অলঙ্কারের নাম হচ্ছে পলিসিন্ডেটন। পলিসিন্ডেটন অলঙ্কারে কোনো ওয়ার্ড বিশেষ করে কনজাংশনকে রিপিট করা হয়। এখানে একটাই কনজাংশন, একটাই ওয়ার্ড শোকে রিপিট করা হয়েছে, সো সো সো, সো কুল, সো কাম, সো ব্রাইট। আমি প্রথম লাইনটা একটু ডিটেল বোঝাবার চেষ্টা করছি, পরের লাইনগুলো প্রায় একই রকমভাবে লেখা আছে। কবি এখানে সরাসরি সম্বোধন করছেন ডেকে, দিনকে। দিন একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। দিনটা তো আমাদের মতো ব্যক্তি নয়, পার্সন নয়, তাকে পার্সনিফাই করছেন এবং তাকে অ্যাপোস্ট্রফি করছেন। অ্যাপোস্ট্রফি তোমরা জানো একটা ফিগার অফ স্পিচ। অ্যাপোস্ট্রফি ইজ দ্য ফিগার অফ স্পিচ ইন হুইচ অ্যান ইনঅ্যানিমেট অবজেক্ট or an abstract idea or a person dead or absent is passionately addressed. কবি অ্যাপোস্ট্রফি অলঙ্কার ব্যবহার করেছেন এখানে শুরুতেই এবং ডেকে পার্সনিফাই করেছেন। এমন করে বলছেন যেন ডে, দিন, সে বুঝতে পারে, কথা বলতে পারে, সাড়া দিতে পারে, যদিও এখানে সাড়া দেয়নি। সুইট ডে, মিষ্টি দিন, সো কুল, ইউ আর সো কুল, তুমি এত শীতল, সো কাম, ইউ আর সো কাম, তুমি এত শান্ত,
সো ব্রাইট, তুমি এত উজ্জ্বল, ইউ আর সো ব্রাইট। কবি দিনকে বলছেন, দিন, ডে, তুমি তো এত শীতল, সো কুল, তুমি তো এত শান্ত, সো কাম, তুমি তো এত উজ্জ্বল, সো ব্রাইট। এখানে 8টে সিলেবল ব্যবহার করা হয়েছে, সুইট, ডে, সো কুল, সো কাম, সো ব্রাইট, 8টা মনোসিলেবিক ওয়ার্ড। এটা হচ্ছে আয়াম্বিক টেট্রামিটারে লেখা। সুইট হচ্ছে আনঅ্যাকসেন্টেড সিলেবল, ডে অ্যাকসেন্টেড সিলেবল মনোসিলেবিক নাউন, সো আনঅ্যাকসেন্টেড সিলেবল, কুল অ্যাকসেন্টেড সিলেবল, সো আনঅ্যাকসেন্টেড সিলেবল, কাম অ্যাকসেন্টেড সিলেবল, সো আনঅ্যাকসেন্টেড সিলেবল, রাইট অ্যাকসেন্টেড সিলেবল। তার মানে এখানে 8টা সিলেবল আছে, 4টে ফুট আছে, প্রত্যেকটা ফুট হচ্ছে আয়াম্বিক ফুট। প্রথম লাইনটা আয়াম্বিক টেট্রামিটারে লেখা। তাহলে কবি এখানে দিনকে প্যাশনেটলি অ্যাড্রেস করে বলছেন, ও সুইট ডে, তুমি তো এত শীতল, সো ইউ আর সো কুল, তুমি তো এত শান্ত, ইউ আর সো কাম, তুমি তো এত উজ্জ্বল, सो ब्राइट। ऐ दिन तुम इतने अच्छे हो, इतनी शीतल हो, इतनी शांत हो और इतनी उजालेदार हो, द ब्राइडल ऑफ द अर्थ एंड स्काई। ব্রাইডাল মানে বিবাহ, ম্যারেজ। এখানে এই অর্থে ব্যবহার করা হয়েছে, ব্রাইড মানে বধূ, কনে, কনে তো বিয়ে হয় বরের সঙ্গে। ম্যারেজ, ওয়েডিং, মনে হচ্ছে আজকে যেন বিয়ে হচ্ছে। ইট ইজ দ্য ওয়েডিং, ইট ইজ দ্য ম্যারেজ বিটুইন দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই। মনে হচ্ছে যেন পৃথিবীর সঙ্গে আকাশের বিয়ে হচ্ছে। আকাশ হচ্ছে বর, পৃথিবী হচ্ছে কনে। আকাশ বর নেমে এসেছে মাটিতে, পৃথিবীতে, এই ধরাধামে বিয়ে করার জন্য পৃথিবীকে। পৃথিবী কোণে স্ত্রীলিঙ্গ, স্কাই বর পুরুষ। মনে হচ্ছে যেন আজকে ব্রাইডাল হচ্ছে, ম্যারেজ হচ্ছে, ওয়েডিং হচ্ছে বিটুইন আর্থ অ্যান্ড স্কাই। সুন্দর দিন, তুমি এত শীতল, এত শান্ত এবং এত উজ্জ্বল। মনে হচ্ছে যেন আজকে বিয়ে, আজকে বিয়ের দিন, আজকে ম্যারেজ ডে বিটুইন দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই। এবার একটু পরিবর্তন আছে, টোনের পরিবর্তন আছে। কবি বলছেন, দ্য ডিউ শ্যাল উইপ, ডিউ শিশির বিন্দু, ওস, শ্যাল উইপ কাঁদবে। এখানে ডিউকে পার্সনিফাই করা হয়েছে, দাই ফল তোমার পতনে, তোমার পতনে আজকে শিশির বিন্দু কাঁদবে। শিশির বিন্দুকে পার্সনিফাই করা হয়েছে, ইনঅ্যানিমেট অবজেক্টকে, তার জন্য উইপ ব্যবহার করা হয়েছে ভার্ব। টু নাইট, আজকে রাত্রিরে, ফর কারণ, দাউ মাস্ট ডাই, কারণ তুমি মরবে, তুমি মরে যাবে, তোমার মৃত্যু হবে, তোমারা ভি দেহান্ত হো যায়গা। এই আমাদের চতুর্থ লাইনটা দেখবে আয়াম্বিক ডাইমিটারে লেখা, কারণ 4টা সিলেবল আছে, ফ, দাউ, মাস্ট, ডাই, 4টাই সিলেবল। এটা হচ্ছে আয়াম্বিক ডাইমিটার। তার মানে ফার্স্ট স্ট্যাঞ্জার প্রথম 3টে লাইন আয়াম্বিক টেট্রামিটারে লেখা। এই স্ট্যাঞ্জার রাইম স্কিম হচ্ছে এ বি এ বি, ব্রাইট স্কাই নাইট ডাই, এ বি এ বি রাইম স্কিম। খুব সুন্দর স্ট্যাঞ্জা, আমাদের কবিতার শুরুটা খুব সুন্দর। কবি ডে কে বলছেন, তার আগে সুইট ব্যবহার করছেন, ও সুন্দর দিন, ও মিষ্টি দিন, ও দিন, এই দিন, সো কুল, সো কাম, সো ব্রাইট, তুমি এত শান্ত, এত সুন্দর, এত শীতল, এত উজ্জ্বল। সো কাম এবং সো ব্রাইটের মাঝখানে একটা অ্যান্ডকে অমিট করা হয়েছে, ওখানে কমা ব্যবহার করা হয়েছে, একে অ্যাসিন্ডেটন বলা হয়, অমিশন অফ কনজাংশন। সুন্দর দিন, এত শীতল, এত শান্ত এবং এত উজ্জ্বল। মনে হচ্ছে যেন আজকে বিয়ে হচ্ছে আর্থের সঙ্গে স্কাইয়ের। ইট সিমস ইট ইজ দ্য ব্রাইডাল, ইট ইজ দ্য ওয়েডিং, ইট ইজ দ্য ম্যারেজ বিটুইন দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই। বিয়ের পরে তো সন্ধেবেলা মেয়ে যখন বিদায় হয়, মেয়ের বাপ মা এবং অন্যান্য আত্মীয় স্বজন, নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, তারা কান্নাকাটি করে। কবি এখানে বলছেন, শিশির কাঁদবে আজকে সন্ধেবেলা যখন কনে বিদায় হবে, দিন যখন চলে যাবে, রাত যখন চলে আসবে। আজকে রাত্রিরে, টু নাইট, শিশির বিন্দু ডিউ আজকে কাঁদবে। কাঁদবেই এমফেসাইজ করার জন্য ডিউ উইলের জায়গায় শ্যাল ব্যবহার করা হয়েছে। আজকে রাত্রিরে, সন্ধেবেলায় শিশির বিন্দু কাঁদবে তোমার পতনে। এখানে বিবলিক্যাল যে আদম এবং ইভের যে পতন, বাইবেলে যেটা বলা আছে, সেই ফল শব্দটাকে ব্যবহার করা হয়েছে। আর ডিভোশনাল পোয়েম বলে এখানে বাইবেলের শব্দকে ব্যবহার করা হয়েছে। ফর দাউ মাস্ট ডাই, কারণ তুমি একদিন মরবে। এই দাউ শব্দটা আর্কেইক ওয়ার্ড, প্রাচীন শব্দ, বাইবেলের শব্দ, বিবলিক্যাল ওয়ার্ড, এখানে আর্কেইজিম ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা সেকেন্ড স্ট্যাঞ্জায় যাই। সেকেন্ড স্ট্যাঞ্জাও শুরু হয়েছে সুইট দিয়ে, একই রকমভাবে ফার্স্ট স্ট্যাঞ্জার মতোই ডাই দিয়ে শেষ হয়েছে।
সুইট রোজ, এবারে রোজের কথা বলছেন। ফার্স্ট টাইম যাতে বলেছিলেন ডেকে অ্যাপোস্ট্রফি করা হয়েছিল, প্যাশনেটলি অ্যাড্রেস করা হয়েছিল। আর সেকেন্ড স্ট্যান্ডার্ডে রোজকে অ্যাড্রেস করা হয়েছে একইভাবে পার্সনিফাই করে। রোজ তো গোলাপ ফুল, মানুষ তো নয়, ইনঅ্যানিমেট অবজেক্ট। তাকে প্যাশনেটলি অ্যাড্রেস করা হয়েছে এবং তাকে ব্যক্তির জন্য ব্যক্তির মতো ব্যবহার করা হয়েছে। এমনভাবে কবি তার সঙ্গে কথা বলছেন, কনভার্স করছেন, যেন রোজ কথা বলতে পারে, সাড়া দিতে পারে, যদিও সাড়া দেয়নি। সুইট রোজ, মিষ্টি গোলাপ। গোলাপ সুন্দর ফুল, ফুলের রাজা বোধ হয়। হুজ হিউ, যার রং, হিউ মানে হচ্ছে রং, হালকা রং, আভা কালার। অ্যাংরি অ্যান্ড ব্রেভ, অ্যাংরি মানে হচ্ছে ক্যাটক্যাটে জোরালো রং। অ্যাংরি অ্যান্ড ব্রেভ, ব্রেভ মানে হচ্ছে উজ্জ্বল, ব্রেভ মানে হচ্ছে সাহসী। এখানে কিন্তু অ্যাংরি এবং ব্রেভকে সেই অর্থে ব্যবহার করা হয়নি। বিডস আদেশ করছে দ্য র্যাশ গেজারকে, র্যাশ মানে হচ্ছে এমনিতে গোয়ার হয়, বোকা, যে ভেবেচিন্তে না কাজ করে। বিডস আদেশ করছে র্যাশ গেজারকে, গেজার মানে দর্শক যে দেখতে পায়। ওয়াইফ হিজ আই, তাকে বলছে তুমি তোমার চোখটা মুছে নাও। ওয়াইফ মানে মুছা, ওয়াইফ। ইরেজ হিজ, তার, আই চোখ, তার চোখকে মুছে দিতে বলছে। গেজারকে এখানে পুরুষ বলে কল্পনা করা হয়েছে, তার জন্য হিজ কথাটা ব্যবহার করা হয়েছে, প্রোনাউন হার ব্যবহার করা হয়নি। সুইট রোজ, মিষ্টি গোলাপ, যার রং হচ্ছে অত্যন্ত উজ্জ্বল, ক্যাটকেটে জোরালো, এত বেশি সুন্দর যে বেশিক্ষণ তাকানো যায় না, সেই গোলাপ। রোজ যেন গেজারকে বলছে, দর্শককে বলছে, আদেশ করছে, বিট করছে, বলছে যে তুমি তোমার চোখকে মুছে নাও। ওয়াইপ ইউর আই। দাই রুট ইজ এভার ইন ইটস গ্রেভ, দাই আবার আরকেই শব্দ ব্যবহার করা হয়েছে, তোমার শেকড়। গোলাপকে বলছেন কবি, তোমার শেকড়। দাই রুট, তোমারা জড়, ইজ এভার চিরকাল রয়েছে, ইন ইটস গ্রেভ কবরের মধ্যে, মানে যে মাটি থেকে তুমি উঠেছ সেই মাটিতেই চলে যাবে গোলাপ। গোলাপ তুমি যতই সুন্দর হও না কেন, তোমার রং যতই অ্যাংরি এবং ব্রেভ হোক না কেন, তোমার শেকড় কিন্তু মাটিতেই আছে, মাটিতেই তোমার কবর হবে, গ্রেভ হবে। অ্যান্ড দাও মাস্ট ডাই, এবং তুমি অবশ্যই মরবে। এখানেও মাস্ট ব্যবহার করা হয়েছে। ফার্স্ট স্ট্যান্ডার শেষে বাক্যটা ছিল ফর দাও মাস্ট ডাই, এখানে হচ্ছে অ্যান্ড দাও মাস্ট ডাই, দুক্ষেত্রেই দাও মাস্ট ডাই আছে, রিফ্রেনের মতো ব্যবহার করা হয়েছে। রিফ্রেন মানে হচ্ছে যে লাইনটা রিপিট করে, একটু আধটু পরিবর্তন হওয়ার পরে রিপিট করে, গানের শেষে কবিতার মধ্যে ব্যবহার করা হয়, কিছুক্ষণ অন্তর অন্তর রিপিট করা হয়, তাকে রিফ্রেন বলে। বানানো REFREIN। তাহলে এখানে কবি রোজের সঙ্গে কথা বলছেন, রোজকে প্যাশনেটলি অ্যাড্রেস করে বলছেন, ও রোজ, তোমার হিউ তো হচ্ছে অ্যাংরি এবং ব্রেভ, মনে হচ্ছে তুমি একজন র্যাশ গেজারকে, একজন বোকা দর্শককে বলতে চাইছো যে সে যেন তার চোখকে মুছে ফেলে। ওয়াইফ হিজ আইজ, তুমি কি জানো তোমার রুট হচ্ছে চিরকাল, ইন ইটস গ্রেভ, তোমার কবরের মধ্যেই, মানে গোলাপ সুন্দর হলেও তোমারও শেষ আছে, সমাপ্তি আছে, মৃত্যু আছে, তোমার ধ্বংস আছে, ক্ষয় আছে। অ্যান্ড দাউ মাস্ট ডাই, এবং তুমিও মরবে, তোমার একদিন মৃত্যু হবে। মাস্ট কথাটার উপরে খুব জোর আছে। আমরা দেখলাম স্ট্রাকচারটা হচ্ছে ফার্স্ট স্ট্যান্ডা, সেকেন্ড স্ট্যান্ডা প্রায় একই রকম। এবারে থার্ড স্ট্যান্ডার বলছেন বসন্তকালকে, বসন্ত হচ্ছে ঋতুরাজ বসন্ত, সব ঋতুর হচ্ছে সেরা, সমস্ত ঋতুর ভালো ভালো জিনিস এই সিজনে দেখতে পাওয়া যায়, গাছগাছালি সুন্দর হয়, পাখি টাখি ডাকে, আকাশ পরিষ্কার থাকে, বিশেষ করে ইংল্যান্ডে, ইউরোপে। সুইট স্প্রিং, সুন্দর বসন্তকাল। এই স্ট্যান্ডাটাও শুরু হয়েছে সুইট দিয়ে, শেষ হয়েছে ডাই ওয়ার্ড দিয়ে। সুন্দর বসন্তকাল, ফুল অফ সুইট ডেজ অ্যান্ড রোজেস। বসন্তকাল হচ্ছে ইউ আর ফুল অফ সুইট, মিষ্টি ডে, দিন, রোজ, গোলাপ। সুন্দর দিন, সুন্দর গোলাপে ভরা বসন্তকাল, যেদিকে তাকানো যায় সুন্দর সবুজ পাতা, সুন্দর ফুল, সুন্দর দিন, সুন্দর গোলাপ, গোলাপ ফোটে খুব ইউরোপে। সুন্দর বসন্তকাল, তুমি তো সুন্দর ডেজ, সুইট ডেজ এবং সুইট রোজেসে ভরা, তুমি তো একটা বাক্সের মতো। মেটাফর অলঙ্কার ব্যবহার করা হয়, ইউ আর লাইক এ বক্স, ইউ আর এ বক্স, লাইক থাকলে সেমলি অলঙ্কার হয়ে যেত। এবারে বক্স হোয়ার সুইটস কম্প্যাক্টেড লাই, যেখানে সুইটস মিষ্টি, বিভিন্ন রকমের মিষ্টি, রসগোল্লা, পান্তুয়া, চানাগজা, লেডিকেনি, ল্যাংচা,
কম্প্যাক্ট করে, কম্প্যাক্ট মানে ঠুসে ভরে দেওয়া থাকে। একটা বাক্সের মধ্যে 1 কিলো মিষ্টি ধরবে, আমি ওখানে 1 কিলো 250 ঢুকিয়ে দিলাম, কম্প্যাক্ট করে, ঠাসাঠাসি করে, গাদাগাদি করে। তার মানে কবি বলছেন বসন্তকালে সমস্ত সৌন্দর্য, অন্য ঋতুর সৌন্দর্যকে গাদাগাদি ঠাসাঠাসি করে ভরে দেওয়া আছে। সেই জন্য বসন্তকালকে এখানে একটা মিষ্টির বাক্সের সঙ্গে তুলনা করা হয়েছে। তবে কম্পারিজনটা খুব ইমপ্লিসিট, এক্সপ্লিসিট নয়, সেই জন্য এটা মেটাফর অলঙ্কার। সুন্দর বসন্তকাল, তুমি একটা মিষ্টির বাক্সের মতো, যেখানে নানা রকমের মিষ্টি কম্প্যাক্টেড লাই, কম্প্যাক্ট করে ঠাসাঠাসি করে লাই থাকে। লাই মানে থাকা, এখানে লাই মানে মিথ্যা কথা নয়। কম্প্যাক্টেড লাই মানে হওয়া উচিত লাই কম্প্যাক্টেড। এখানে ওয়ার্ড দুটো স্থান পরিবর্তন করেছে। অলঙ্কারের নাম হচ্ছে হাইপারবেটন। হাইপারবেটন অলঙ্কারে ওয়ার্ডগুলো এদিক ওদিক জাম্বল করে, লাফালাফি করে সামনে পেছনে চলে যায়। এখানে কম্প্যাক্ট শব্দটা লাইয়ের পরে বসার কথা, কম্প্যাক্টেড ফার্স্ট পার্টিসিপল কম্প্যাক্ট শব্দের, এটা এগিয়ে এসে বসেছে লাইন, একে বলা হচ্ছে হাইপারবেটন। সুন্দর বসন্তকাল, মধুর বসন্তকাল, তুমি একটা বাক্সের মতো যার মধ্যে অনেক রকমের মিষ্টি গাদাগাদি ঠাসাঠাসি করে ভরে রাখা হয়। মাই মিউজিক শোজ, আমার মিউজিক বলছে, আমার কবিতা বলছে, আমার পোয়েম বলছে, আমার মন বলছে। এ মানে তোমরা, তোমরা সবাই, মানে ডে, রোজ, বসন্তকাল। এটা হচ্ছে আর্কেইক ওয়ার্ড, প্রাচীন শব্দ, এখানে আর্কেইজম ব্যবহার করা হয়েছে, বিবলিক্যাল ওয়ার্ড। হ্যাভ ইউর ক্লোজেস, তোমাদেরও ক্লোজ আছে, সমাপ্তি আছে, তোমাদেরও এন্ড আছে, তোমাদেরও ডিপারচার আছে। তুমিও থাকবে না বসন্তকাল, তুমিও একদিন চলে যাবে। আসা যাওয়া হচ্ছে পৃথিবীর নিয়ম। চেঞ্জ ইজ দ্য ফ্লো অফ দ্য রুল অফ দ্য ওয়ার্ল্ড, ল অফ দ্য ইউনিভার্স। অ্যান্ড অল মাস্ট ডাই, এখানে অল শব্দটা ব্যবহার করা হয়েছে। এখানে দাউয়ের জায়গায় অল ব্যবহার করা হয়েছে। রিফ্রেনে, থার্ড রিফ্রেনে অল শব্দটা মানে সবাই মারা যাবে, সবাই একদিন সমাপ্ত হয়ে যাবে। সমস্ত সব কিছুই ইমর্টাল নয়, সব কিছুই হচ্ছে মর্টাল, সবই চলে যাবে। সব কুছ চলে যাएंगे, সবই চলে যাएंगे, कोई नहीं रहेंगे। এইবারে একটু আমাদের বেন্ডিং আছে, একটু টার্নিং পয়েন্ট আছে। এতক্ষণ বলছিলেন পৃথিবীর সব কিছু মরে যাবে, অল কথাটার উপরে খুব জোর ছিল। মাস্ট মডাল ব্যবহার করা হয়েছে এমফেসাইজ করার জন্য। এবারে বলছেন একটা জিনিস আছে, সেটা কিন্তু চলে যাবে না, থেকে যাবে। তার মানে 3টে স্ট্যান্ডার পরে আমাদের টার্নিং পয়েন্ট আছে। 4th স্ট্যান্ডারটা অন্য কথা বলা আছে। এতক্ষণ বলছিলেন যে কিছুই থাকবে না, সব কিছু চলে যাবে। পরিকল্পনা বোধ হয় শেক্সপিয়ারের সনেট 130-র মতোই। সনেট 130-তে কবি শেক্সপিয়ার বলেছেন তার প্রেমিকার কিছুই নেই। মাই মিস্ট্রেস আইজ আর নাথিং লাইক দ্য সান, এরকম নাথিং, নো, কিছুই নেই অনেকবার বলার পরে শেষে কনক্লুডিং কাপলেটে বলেছেন তার মানে যেটা আছে সেটা বলেছেন। টার্নিং পয়েন্ট, এবারে টার্নিং পয়েন্টে আমরা দেখছি যে অনলি এ সুইট অ্যান্ড ভার্চুয়াস সোল, শুধুমাত্র একটা সুইট, একটা মিষ্টি, একটা মধুর, একটা চমৎকার, একটা সুন্দর, একটা বিউটিফুল, অ্যান্ড ভার্চুয়াস মানে গুণময়। এখানেই আমাদের টাইটেল এখান থেকে নেওয়া হয়েছে, ভার্চুয়াস সোল, গুণময় আত্মা। সোল শব্দটা মানে গুণবান, ভার্চুয়াস পার্সন, পার্সনের জায়গায় সোল কথাটা ব্যবহার করা হয়েছে। পেরিফ্রেসিস, ফিগার অফ স্পিচ। লাইক এ সিজন টিম্বার, এখানে সোলকে টিম্বারের সঙ্গে, কাঠের সঙ্গে, চেরাই কাঠ, টিম্বার। উডকে চেরাই করলে যেটা হয় তার সিজন মানে পাকা, পাকানো হয়, এমন শুকিয়ে শুকিয়ে পাকানো হয়। গাছকে শুকনো করার জন্য, মজবুত করার জন্য, সিজন করার জন্য কেটে ফেলে দেওয়া হয়, রোদে রেখে দেওয়া হয় সিজন করার জন্য, যাতে মজবুত হবে, টেকসই হবে, বহুদিন যাবে, তার আসবাব ফার্নিচার অনেক দিন যাবে। শুধুমাত্র একটা ভার্চুয়াস সোল, একটা গুণময় আত্মা, এটা হচ্ছে লাইক লিঙ্কিং ওয়ার্ড আছে, মানে এখানে ব্যবহার করা হচ্ছে সিমলি, ফিগার অফ স্পিচ। সিজন টিম্বারের মতোই এখানে সিজন টিম্বারের সঙ্গে ব্যবহার করেছেন ভার্চুয়াস সোলকে। এর আগে ডেকে করা হয়েছিল, কম্পেয়ার করা হয়েছিল ব্রাইডালের সঙ্গে। রোজকে ব্যবহার করা হয়েছিল, মানে কম্পেয়ার করা হয়েছিল সুন্দর জিনিসের সঙ্গে, সেও মারা যাবে বলা হয়েছিল। বসন্তকালকে কম্পেয়ার করা হয়েছিল বক্সের সঙ্গে। এখানে ভার্চুয়াস সোলকে কম্পেয়ার করা হয়েছে টিম্বারের সঙ্গে, তার জন্য লিঙ্কিং ওয়ার্ড আছে লাইক, তার মানে সিমলি, ফিগার অফ স্পিচ। নেভার গিভস, নেভার ডাইজ, গিভস মানে ডাইজ, এখানে ব্যবহার করা হয়েছে গিভসকে ডাইজের জন্য। কোনোদিন ধরা দেবে না, মরবে না, কোনোদিন ক্ষয় হবে না, থেকে যাবে, বহুদিন থাকবে, অমর হয়ে যাবে, ইমর্টাল হয়ে যাবে, অমর আত্মা। মানুষ মারা যাবে কিন্তু তার কীর্তি থেকে যাবে। অনলি এ সুইট, অনলি কথাটার উপরে জোর আছে, এমফ্যাসিস আছে। শুধুমাত্র একটা মিষ্টি
সুইট কথাটা 3বার ব্যবহার করা হয়েছে, এটাই লাস্ট টাইম, থার্ড। এবং ভার্চুয়াস গুণময় একজন আত্মা, গুণময় ব্যক্তি, আত্মা অমর, আত্মা মরবে না, দেহ পরিবর্তন করে, এখানে জন্মান্তরবাদের কথা বলা হয়েছে। লাইক সিজন টিম্বারের মতো, পাকা কাঠের মতো, শক্ত মজবুত কাঠের মতো সিজন করা হয়েছে, এমন পাকানো হয়েছে এমন। নেভার গিভস, নেভার ডাইজ, কোনো দিন মরবে না। বাট দো দ্য হোল ওয়ার্ল্ড টার্ন টু কোল, যদিও সারা পৃথিবী যেদিন মরে যাবে, জাজমেন্টের দিনে, ডুমস ডেতে সারা পৃথিবী মারা যাবে। এখানে ধর্মীয় কথাবার্তা বলা হয়েছে, এখানে ডিভোশনাল ব্যাপারটাকে উত্থাপন করা হয়েছে। যদি সারা পৃথিবী, দো দ্য হোল ওয়ার্ল্ড, সারা পৃথিবী, সারি দুনিয়া, টার্ন টু কোল, কয়লায় পরিণত হয়। এই কাঠ মানে ভার্চুয়াস সোল, এটা হচ্ছে সিজন সোল, ওই সিজন টিম্বার হয়ে যাবে। সারা পৃথিবী যদি পুড়ে ছাই হয়ে যায়, কোলে পরিণত হয়। ইফ দ্য হোল ওয়ার্ল্ড টার্নস ইনটু কোল, টার্নস না বলে টার্ন ব্যবহার করা হয়েছে, কারণ এটা হচ্ছে সাবজেক্টিভ মুড, একটু নিয়ম পরিবর্তন করা হয়েছে এখানে। সারা পৃথিবী, হোল ওয়ার্ল্ডে যদি কোলে পরিণত হয়, পুড়ে ছাই হয়ে যায়, দেন চিফলি লিভস, ভার্চুয়াস সোল চিফলি প্রধানত লিভস থেকেই যাবে, বেঁচে যাবে, অমর হয়ে যাবে, ইমর্টাল হয়ে যাবে। প্রথম 3টা স্ট্যান্ডার মধ্যে বলা হয়েছে 3টে মর্টাল, মরণশীল জিনিসের কথা, আইডিয়ার কথা, কনসেপ্টের কথা। লাস্ট স্ট্যান্ডারটে গুণকীর্তন করা হয়েছে। এখানে একটা ড্রামাটিক স্ট্রাকচার আছে, আস্তে আস্তে বাড়ানো হয়েছে। 4টে স্ট্যান্ডার মধ্যে সব থেকে শেষের দিকে ক্লাইম্যাক্সে গিয়ে নাটকীয় ব্যাপার। ভার্চুয়াস সোলের কথা বলা হয়েছে, ভার্চুয়াস সোল কোনো দিন মরবে না, নেভার গিভস, এবং এটা থেকেই যাবে, চিফলি লিভস, এবং এটা থেকে যাবে। তার জন্য কম্প্যারিজন একটা উদাহরণ দিয়েছেন তিনি, যেমন করে সিজন টিম্বার, পাকানো কাঠ, সুন্দর কাঠ, মজবুত কাঠ, শুকনো কাঠ যেমন বহুদিন লাস্টিং করে, সহজে পচে যায় না, নষ্ট হয়ে যায় না। বলছে ভার্চুয়াস সোল সারা পৃথিবী যদি পুড়ে ছাই হয়ে যায়, টার্নস ইনটু কোল, তবুও ভার্চুয়াস সোল উইল লিভ ফর এভার, ইট উইল বিকাম ইমর্টাল। তাহলে আমাদের কবিতা হচ্ছে ভার্চু। যদি ভালো লেগে থাকে আমার ডিসকাশন, তাহলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকবে সবাই, এখানে শেষ করছি আমাদের।